সুপ্রিয় শ্রোতা, কথা মানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজ থেকে অন্য ভুবন। আজ তৃতীয় পর্ব। একবার খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, ঘন ঘন বাজ চমকাচ্ছিল। বাবা এসে জোর করে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। সে কতবার বলেছে, আমি কাউকেই ভয় করি না। বাবা শোনেননি। বাবা মারা কোনো কথা শুনতে চায় না। মার কথা সে অবশ্য বলতে পারে না, কারণ মার কথা তার কিছুই মনে নেই। শুধু মনে আছে মাথা ভর্তি চুলের একটি গোলগাল মুখ তার মুখের উপর ঝুঁকে আছে। তিন্নি ভাবতে লাগলো, মা বেঁচে থাকলে এখন কি করত। তাকে নিয়ে খুব সমস্যায় পড়ে যেত। হয়তো রোজ রাতে তার সঙ্গে ঘুমতো, কান্নাকাটি করত। আচ্ছা, সে এরকম হলো কেন? সে অন্য সব মেয়েদের মতো হলো না কেন? রহিমা এখনও দাঁড়িয়ে আছে, সরাসরি তিন্নির দিকে তাকাচ্ছে না, কিন্তু মনে মনে চাচ্ছে তাড়াতাড়ি এই ঘর থেকে চলে যেতে। তিন্নি ভেবে পেল না যে চলে যেতে চাচ্ছে সে চলে না গিয়ে দাঁড়িয়ে আছে কেন। রহিমা, জিয়াপা, তুমি আজ সকালে আমাকে পিশাচ ডাকছিলে কেন? রহিমার মুখ সাদা হয়ে গেল। দেখতে দেখতে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। পিশাচরা কি করে রহিমা? রহিমা তার জবাব দিল না। তার পানির পিপাসা পেয়ে গেছে, মুখ শুকিয়ে কাঠ। আর কোনোদিন আমাকে পিশাচ ডাকবে না। জি আচ্ছা, এখন যাও। আজ বোধহয় স্বপ্নটা সে দেখবেই। বিছানায় শোয়া মাত্র চোখ জড়িয়ে আসছে ঘুমে। অনেক চেষ্টা করেও চোখ মেলে রাখা যাচ্ছে না। ঘরের বাতাস হঠাৎ যেন অনেকখানি ঠান্ডা লাগলো। সে ঘুমোতে চায় না, জেগে থাকতে চায়, কিন্তু ওরা তাকে জেগে থাকতে দেবে না, ঘুম পাড়িয়ে দেবে এবং ঘুম পাড়িয়ে অদ্ভুত সব স্বপ্ন দেখাবে। তিন্নি সেই রাতে যে স্বপ্ন দেখল তা অনেকটা এরকম। একটি বিশাল মাঠে সে দাঁড়িয়ে আছে। যতদূর দৃষ্টি যায় শুধু গাছ আর গাছ, বিশাল মহিরুহ। এইসব গাছের মাথা যেন আকাশ স্পর্শ করেছে। গাছগুলি অদ্ভুত, লতানো ডাল, কিছু কিছু ডাল আবার বেনি পাকানো। তাদের গায়ের রং সবুজ নয়, হলুদের সঙ্গে লাল মেশানো, হালকা লাল। এইসব গাছ একসঙ্গে হঠাৎ কথা বলে উঠছে, নিজেদের মধ্যে কথা, আবার কথা বন্ধ করে দিচ্ছে। তখন চারদিকে শুনশান নীরবতা। শোনা যাচ্ছে শুধু বাতাসের শব্দ, ঝড়ের মতো শব্দে বাতাস বইছে, আবার সেই শব্দ থেমে যাচ্ছে। তখন কথা বলছে গাছেরা, কত অদ্ভুত বিষয় নিয়ে কত অদ্ভুত কথা। তার প্রায় কিছুই তিন্নি বুঝতে পারছে না। একসময় সমস্ত কথাবার্তা থেমে গেল। তিন্নি বুঝতে পারল সবকটি গাছ লক্ষ্য করছে তাকে। তাদের মধ্যে একজন বলল, কেমন আছো ছোট্ট মেয়ে? ভালো। ভয় পাচ্ছ কেন তুমি? আমি ভয় পাচ্ছি না। অল্প অল্প পাচ্ছ? কোনো ভয় নেই। কোনো ভয় নেই বলার সঙ্গে সঙ্গে সবকটি গাছ একত্রে বলতে লাগলো, ভয় নেই, কোনো ভয় নেই। ভয়াবহ শব্দ, কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। তিন্নি তখন কেঁদে ফেলল। তার কান্নার সঙ্গে সঙ্গে সমস্ত শব্দ থেমে গেল। কথা বলল শুধু একটি গাছ। ছোট মেয়ে তিন্নি, কি কাঁদছ কেন? জানি না কেন, আমার কান্না পাচ্ছে। ভয় লাগছে? হ্যাঁ। কোনো ভয় নেই, তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কথা শেষ হবার সঙ্গে আলো কমে এলো। সব কটি গাছ একত্রে মাথা দুলিয়ে কী সব গান করতে লাগলো। এই গানে মনে অদ্ভুত এক আনন্দ হয়। শুধু মনে হয় কত সুখ চারদিকে। শুধু বেঁচে থাকতে ইচ্ছে করে, আনন্দ করতে ইচ্ছে করে। ঘুম আসছে ছোট মেয়ে তিন্নি? আসছে। তাহলে ঘুমাও। আমাদের গান তোমার ভালো লাগছে? লাগছে। খুব ভালো? হ্যাঁ, খুব ভালো। গাঢ় ঘুমে তিন্নির চোখ জড়িয়ে এলো। স্বপ্ন শেষ হয়েছে, কিন্তু শেষ হয়েও যেন হয়নি। তার রেশ লেগে আছে তিন্নির চোখ মুখে। মিসির আলি সারাদিন ঘুমোলেন। দুপুরে একবার ঘুম ভেঙেছিল, মাথায় অসহ্য যন্ত্রণা। তিনি পরপর 2 গ্লাস ঠান্ডা পানি খেয়ে আবার বিছানায় গড়িয়ে পড়লেন।
যখন জাগলেন তখন বেশ রাত। বিছানার পাশে উদ্বিগ্ন মুখে বরকত সাহেব দাঁড়িয়ে আছেন। একজন বেটে মতো লোক আছে, হাতে স্টেথোস্কোপ। নিশ্চয়ই ডাক্তার। দরজার পাশে চোখ বড় বড় করে দাঁড়িয়ে নাজিম। বোঝাই যাচ্ছে সে বেশ ভয় পেয়েছে। বরকত সাহেব বললেন, এখন কেমন লাগছে? ভালো। মিসির আলি উঠতে চেষ্টা করলেন। ডাক্তার সাহেব বললেন, নড়াচড়া করবেন না, চুপ করে শুয়ে থাকুন, আপনার ব্লাড প্রেশার অ্যাবনর্মালি হাই। তিনি কিছু বললেন না। নিজেকে খাপ খাইয়ে নিতে তার সময় লাগছে। ঘুম ঘুম ভাবটা ঠিক কাটছে না। ডাক্তার সাহেব বললেন, হাই প্রেশারে কতদিন ধরে ভুগছেন? প্রেশার ছিল না, হঠাৎ করে হয়েছে। যে জিনিস হঠাৎ আসে তা হঠাৎ যায়। কি বলেন? না না, খুব সাবধান থাকবেন। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। বরকত সাহেবকে বলছিলাম হাসপাতালে ট্রান্সফার করবার জন্য। সত্যি করে বলুন, এখন কি বেটার লাগছে? লাগছে, আগের মতো খারাপ লাগছে না। ডাক্তার গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বললেন, হঠাৎ করে এরকম হাই প্রেশার হবার তো কথা নয়, খুব আনইউজুয়াল। তিনি এক গাদা ওষুধপত্র দিলেন। যাবার সময় বারবার বললেন, রেস্ট দরকার, কমপ্লিট রেস্ট। কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। একটা ঘুমের ওষুধ দিয়েছি, খেয়ে টানা ঘুম দিন। ভোরে এসে আমি আবার প্রেশার মাপব। বরকত সাহেব বললেন, আপনি তো সারাদিন কিছু খাননি। এখন খাবো, গোসল সেরে খেতে বসবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আপনি কি দয়া করে খাবারটা আমার ঘরে পাঠাবার ব্যবস্থা করবেন? নিশ্চয়ই করব। আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম। মিসির আলি বললেন, আজ না, আমি আগামীকাল কথা বলবো। ঠিক আছে, আগামীকাল। বরকত সাহেব ঘর থেকে বেরোতে গিয়েও থমকে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, আপনার কষ্ট হলো খুব, আমি লজ্জিত। আপনার লজ্জিত হবার কিছুই নেই, আপনি এ নিয়ে ভাববেন না। দীর্ঘ স্নানের পর মিসির সাহেবের বেশ ভালোই লাগলো। ক্লান্তিভাব নেই, মাথায় সূক্ষ্ম যন্ত্রণা আছে, তবে তা সহনীয়, এবং মনে হচ্ছে গরম এক কাপ চা খেলে সেরে যাবে। খাবার নিয়ে এলো নাজিম। মিসির আলি লক্ষ্য করলেন, নাজিম তাকে বারবার আর চোখে দেখছে। তার চোখে সীমাহীন কৌতূহল। সম্ভবত সে কিছু বলতে চায়, সাহস পাচ্ছে না। মিসির আলি ভারী গলায় ডাকলেন, নাজিম। জি স্যার। তুমি কেমন আছো? জি ভালো স্যার। তিন্নি তোমাকে কখনো মাথা ব্যথা দেয়নি? নাজিম চমকে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। সহজভাবে ভাত তরকারি এগিয়ে দিতে লাগলো। কথা বলছো না কেন নাজিম? কি বলবো স্যার? ওই যে জিজ্ঞেস করলাম, তিন্নি তোমাকে মাথা ব্যথা দেয় কি না? আমার ধারণা সবাইকেই মাঝে মাঝে দেয়, ঠিক বলছি না? জি স্যার, ঠিক বলেছেন। তোমাকেও দিয়েছে? জি স্যার। কবার দিয়েছে? অনেকবার। তবু তুমি এ বাড়িতে পড়ে আছো কেন? চলে যাচ্ছ না কেন? নাজিম জবাব দিল না। মিসির আলি বললেন, আমি ওর অসুখ ভালো করার জন্য এসেছি, কাজেই ওর সম্পর্কে সব কিছু জানা আমার দরকার। তোমরা যদি না বলো তাহলে আমি জানবো কি করে? কি জানতে চান স্যার? মানুষকে কষ্ট দেবার এই ব্যাপারটা ও কবে থেকে শুরু করেছে? 3 বছর ধরে হচ্ছে। প্রথম কিভাবে এটা শুরু হলো তোমার মনে আছে? জি আছে। রহিমা তিন্নি আপার জন্যে দুধ নিয়ে গিয়েছিল। তিন্নি আপা খাচ্ছিল না, তখন রাগের মাথায় রহিমা তিন্নি আপাকে একটা চড় দেয়। তারপরে শুরু হয়, রহিমা চিৎকার করতে থাকে, গড়াগড়ি করতে থাকে, ভয়ঙ্কর কষ্ট পায়। রহিমা কি এখনো কাজ করে এ বাড়িতে? জি। এরকম কষ্ট কি সে আরও পেয়েছে? জি স্যার। তবু সে এ বাড়িতে পড়ে আছে, চলে যায় না কেন? নাজিম জবাব দিল না। মিসির আলি লক্ষ্য করলেন, এই প্রশ্নটির জবাব নাজিম এড়িয়ে যাচ্ছে। এত কষ্টের পরও কাজের মানুষগুলি এখানেই আছে, তার কি কারণ হতে পারে? হয়তো অনেক বেশি বেতন দেওয়া হচ্ছে, যে কারণে থাকছে। কিন্তু এটা বলতে কোনো আপত্তি থাকবার কথা নয়। তুমি বেতন কত পাও নাজিম? জি মাসে 150 টাকা, আর কাপড় চোপড়। মিসির আলির মনে হলো এটা এমন কোনো বেশি বেতন নয়, কাজেই এরা যে এখানে পড়ে আছে নিশ্চয়ই তার কারণ অন্য। নাজিম। জি স্যার। তুমি কি আমাকে চা খাওয়াতে পারো? নিয়ে আসছি স্যার। আর শোনো,
রহিমার সঙ্গে আমি কথা বলতে চাই, ওকে পেলে বলবে আমার কথা। জি আচ্ছা। নাজিম চট করে চা নিয়ে এলো। লোকটি করিতকর্মা, চাটা হয়েছেও চমৎকার। চুমুক দিতে দিতেই মাথার যন্ত্রণা প্রায় সেরে গেল। চিনি লাগবে স্যার? না লাগবে না, খুব ভালো চা হয়েছে নাজিম। বসো, টুলটায় বসো, কথা বলি। নাজিম বসল না, জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। মিসির আলি বললেন, 3 দিন মধ্যে আর কি অস্বাভাবিক ব্যাপার তুমি লক্ষ্য করেছ? নাজিম মাথা চুলকাতে লাগলো। মিসির আলি বললেন, ভালো করে চিন্তা করে বলো। সে এমন কিছু কি করে যা আমরা সাধারণত করি না? তিন্নি আপা রোদের মধ্যে বসে থাকতে ভালোবাসেন। তাই নাকি? জি স্যার, জ্যৈষ্ঠ মাসের রোদেও তিন্নি আপা সারাদিন ছাদে বসে থাকেন। এছাড়া আর কি করে? আর কিছু না। মনে করতে চেষ্টা করো, হয়তো কোনো ছোট ব্যাপার। তোমার কাছে হয়তো এর কোনো মূল্যই নেই, কিন্তু আমার কাছে তা গুরুত্বপূর্ণ হতে পারে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। রাত 1টার দিকে মিসির আলি তিন্নি রাখা ছবিগুলো নিয়ে বসলেন। সব মিলিয়ে 5টা ছবি। প্রতিটি ছবি গাছ বা গাছ জাতীয় কিছুর। বেশিরভাগ গাছ লতানো, গাছের রং হলুদ থেকে লালের মধ্যে, সবুজের কিছুমাত্র ছোঁয়া নেই। তিন্নি হলুদ এবং লাল রং দিয়ে ছবি আঁকলো কেন? সম্ভবত তার কাছে সবুজ রং ছিল না। অবশ্য শিশুরা অদ্ভুত রং ব্যবহার করতে ভালোবাসে। তার এক ভাগ্নি মানুষ আঁকে আকাশি নীল রঙে, মানুষের চোখে দেয় গাঢ় লাল রং। অবশ্য এই 5টি ছবি শিশুর আঁকা ছবি বলে মনে হচ্ছে না। শিশুরা এত চমৎকার আঁকে না। একটি ছবিতে দেখা যাচ্ছে ঝড় হচ্ছে, প্রচণ্ড ঝড়। কোনো শিশু, তা সে যত প্রতিভাবান শিশুই হোক, এরকম নিখুঁত আঁকতে পারবে না। ছবি দেখে মনে হয় ঝড়ের সময়টায় এই ছবির শিল্পী উপস্থিত ছিল। হাওয়ার যে ঘূর্ণি উঠেছে তাও সে লক্ষ্য করেছে। মিসির আলি সাহেব মনে মনে একটি থিওরি দাঁড় করাতে চেষ্টা করলেন। তিনি ভাবতে চেষ্টা করলেন, ছবিগুলো কোনো শিশুর মন গড়া ছবি নয়, কল্পনার ছবি নয়। এই গাছ, এই ঝড়, বাতাসের এই ঘূর্ণি ছবির শিল্পী দেখেছে। যদি তাই হয়, তাহলে এই গাছগুলি কি পৃথিবীর? পৃথিবীর গাছে সবুজ রং থাকবে। ছায়াতে জন্মানো কিছু কিছু হলুদ গাছ তিনি দেখেছেন, কিন্তু এরকম কড়া সূর্যের আলোয় হলুদ গাছ তিনি দেখেছেন বলে মনে করতে পারলেন না। প্রতিটি ছবিতে 2টি সূর্য, গনগনে সূর্য। এর মানে কি? পৃথিবীর কোনো ছবিতেই 2টি সূর্য থাকবে না? তাহলে কি এই থিওরি দাঁড় করানো যায় যে ছবিতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা অন্য কোনো গ্রহের? তা কেমন করে হয়? তিন্নি অন্য কোনো গ্রহের মেয়ে, এই যুক্তি হাস্যকর। তিন্নি পৃথিবীরই মেয়ে, এতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। এই গ্রহের মেয়ে হয়ে বাইরের একটি গ্রহের ছবি সে কেন আঁকছে? কীভাবেই বা আঁকছে? মিসির আলি গম্ভীর মুখে 2য় সিগারেটটি ধরালেন। সব কেমন জট পাকিয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, ছকে ফেলা যাচ্ছে না। তিনি সিগারেট টানতে টানতে বারান্দায় এসে দাঁড়ালেন এবং ভাবতে চেষ্টা করলেন, এই সব অল্প বয়সী একটি মেয়ের কল্পনার ছবি, এর বেশি কিছু নয়। মেয়েটির কল্পনা শক্তি খুব উচ্চ পর্যায়ের, যার জন্য সে এত চমৎকার কিছু ছবি আঁকতে পারছে। ভোরবেলায় তাকে জিজ্ঞেস করতে হবে। মিসির আলির ঠান্ডা লাগছে, হু হু করে বইছে উত্তরি হাওয়া, কিন্তু এই ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে বেশ লাগছে। চারিদিক চুপচাপ, আকাশে চাঁদ থাকায় চমৎকার জ্যোৎস্না হয়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না ভেঙে ভেঙে পড়ছে। কি অপূর্ব একটি দৃশ্য! মিসির আলি নিজের অজান্তেই হাঁটতে হাঁটতে একটা ঝাঁকড়া জাম গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। অদ্ভুত একটা ব্যাপার হলো। তিনি স্পষ্ট শুনলেন তিন্নি বলছে, কি আপনার ঘুম আসছে না? তিনি আশেপাশে কাউকেই দেখলেন না, দেখার কথাও নয়। এই নিশিরাত্রিতে তিন্নি নিশ্চয়ই নিচে নেমে আসেনি। তিনি বললেন, কে কে কথা বলল? মিসির আলি খিলখিল হাসির শব্দ শুনলেন। এর মানে কি? তিন্নির হাসি কোত্থেকে ভেসে আসছে? মিসির আলি বললেন, তুমি তিন্নি? হ্যাঁ। কোত্থেকে কথা বলছো? আপনি এত বুদ্ধিমান, অথচ কোত্থেকে কথা বলছি বুঝতে পারছেন না? না, বুঝতে পারছি না। তুমি কোথায়? আমি আমার ঘরেই আছি। কোথায় থাকবো? মিসির আলি একটা বড় ধরনের চমক পেলেন। মেয়েটি তার ঘর থেকেই কথা বলছে। সেই সব কথা তিনি পরিষ্কার শুনছেন। টেলিপ্যাথিক যোগাযোগ। অদ্ভুত তো! মেয়েটিও নিশ্চয়ই তার কথা শুনতে পাচ্ছে।
মেয়েটির সঙ্গে কথা বলার জন্যে নিশ্চয়ই চেঁচাতে হবে না। মনে মনে ভাবলেই তিন্নি বুঝবে। মিসির আলি কথা বলা শুরু করলেন। কেমন আছো তিন্নি? ভালো। এখনও জেগে আছো? হ্যাঁ, আছি। কেন? আমারও আপনার মতো ঘুম আসছে না। রোজই জেগে থাকো? মাঝে মাঝে থাকি। তোমার ছবিগুলো বসে বসে দেখলাম। আমি জানি খুব সুন্দর হয়েছে, তাও জানি এগুলো কোথাকার ছবি বলবো না। কেন, বলতে অসুবিধা কি? বলতে ইচ্ছে হচ্ছে না। ছবিতে দেখলাম দুটো সূর্য। হ্যাঁ, দুটি। দুটি কেন? দুটি থাকলে আমি কি করব? একটি আঁকবো। কথাবার্তা এই পর্যন্তই। মিসির আলি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিন্তু আর কোনো যোগাযোগ হলো না। তিনি বেশ কয়েকবার ডাকলেন, তিন্নি, তিন্নি। কোনো জবাব নেই। মিসির আলি নিজের বিছানায় ফিরে এলেন। ঘুম চলে গিয়েছে। শুয়ে থাকার কোনো মানে হয় না। তিনি আবার ছবি নিয়ে বসলেন। যদি নতুন কিছু বের হয়ে আসে। যে মাটির উপর গাছগুলি দাঁড়িয়ে আছে তার রং কি? আকাশের রং কি? গাছপালার ফাঁকে কোনো কীটপতঙ্গ আছে কি? যদি থাকে তাদের রং কি? আপনি এখনও জেগে আছেন? তিনি চমকে উঠলেন। তিনি আবার কথা বলা শুরু করেছে। হ্যাঁ, এখনও জেগে আছি। তোমার ছবি দেখছি। কেন দেখছেন? একবার দেখাও যা, 100 বার দেখাও তা। উফু, তুমি ঠিক বললে না। প্রথমবার অনেক কিছু চোখে পড়ে না। আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুম আসছে না। আমি কিন্তু আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি। পারো নাকি? হ্যাঁ পারি। দেব? না, তার দরকার নেই। তোমার সাথে কথা বলতে ভালো লাগছে। তাহলে কথা বলুন। আমার সঙ্গে তুমি যেভাবে কথা বলছো অন্যদের সঙ্গেও কি সেইভাবে কথা বলো? না। কেন বলো না? বলতে ইচ্ছে করে না। মিসির আলি চেষ্টা করতে লাগলেন আজে বাজে প্রশ্নের ফাঁকে ফাঁকে দু একটি জরুরি প্রশ্ন করে খবরাখবর বের করে আনার। কিন্তু মেয়েটি খুব সাবধানী। সে অনায়াসে ফাঁদ কেটে বেরিয়ে যাচ্ছে। তবু এর মধ্যে একটি হচ্ছে, তিন্নি শুধু মানুষ নয়, পশুদের সঙ্গে যেমন বেড়াল যোগাযোগ করতে পারে। মিসির আলি জিজ্ঞেস করলেন, বেড়াল তোমার কথা বুঝতে পারে? পারে। তুমি ওর কথা বুঝতে পারো? বিড়াল কোনো কথা বলে না, তবে সে যা ভাবে তা বুঝতে পারি। অবশ্য সবসময় পারি না। কখন কখন পারো। তা জেনে আপনি কি করবেন? আপনি কি বিড়াল? তিন্নি খিলখিল করে হাসতে লাগলো। মিসির আলি রোমাঞ্চ বোধ করলেন। মেয়েটি নিজের ঘরে বসে হাসছে, অথচ তিনি কি স্পষ্ট শুনতে পাচ্ছেন। তিন্নি, বলুন। এই যে তুমি কথা বলছো আমি শুনছি। আচ্ছা, এ বাড়িতে অন্য যারা আছে তারা কি শুনছে? তারা শুনবে কিভাবে? আমি কি তাদের সঙ্গে কথা বলছি? তাও তো ঠিক। আচ্ছা ধরো, কাল ভোরে আমি যদি অনেক দূরে চলে যাই, 3-4 মাইল দূরে, কিংবা তার চেয়েও দূরে, তখনও কি তুমি আমার কথা শুনতে পারবে? তিন্নি বিরক্ত হয়ে বলল, আপনার সঙ্গে আর কথা বলতে ইচ্ছে করছে না। আমি আর কথা বলবো না। মিসির আলি বললেন, শুভরাত্রি তিন্নি। তার কোনো জবাব তিনি শুনতে পেলেন না। মাথার যন্ত্রণাটা আবার ফিরে এসেছে। শরীরটা হালকা লাগছে। মিসির আলি ডাক্তারের দিয়ে যাওয়া ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে গেলেন। ভালো ঘুম হলো না। আজে বাজে স্বপ্ন দেখলেন। বেশ কয়েকবার ঘুম ভেঙেও গেল। শীতের ভোরবেলায় ময়মনসিংহ শহর মিসির আলির বেশ লাগলো। তিনি অন্ধকার থাকতেই জেগে উঠেছেন। একটা উলের চাদর গায়ে দিয়ে শহর দেখতে বের হয়েছেন। আজ আর দারোয়ান তাকে বাধা দেয়নি। গেট খুলে দিয়েছে এবং হাসি মুখে বলেছে, এত সকালে কই যান? সম্ভবত বরকত সাহেব দারোয়ানকে কিছু বলেছেন। সব মফস্বল শহর দেখতে একরকম, তবু এই শহরটি ব্রহ্মপুত্র নদীর জন্যেই বোধহয় একটু আলাদা। কিংবা কে জানে, ভোরবেলার আলোর জন্যই হয়তো এরকম লাগছে। মিসির আলি হেঁটে নদীর পাড়ে চলে গেলেন। নদী শুকিয়ে এতটুকু হয়েছে। চিনির মতো সাদা বালির চট পড়েছে। অদ্ভুত লাগছে দেখতে। মর্নিং ওয়াকে বের হয়েছে এরকম বেশ কয়েকটি দল পাওয়া গেল। সবই বুড়োর দল। জীবনের শেষ প্রান্তে এসে হঠাৎ শরীরের জন্যে তাদের মমতা জেগে উঠেছে। এই সব অপূর্ব দৃশ্য আরও কিছুদিন দেখতে হলেই শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে। মিসির আলি নদীর পাড় ধরে দ্রুত হাঁটতে লাগলেন। তাকে দেখে মনে হচ্ছে তার মনে কোনো উদ্দেশ্য আছে। তিনি কিছু একটা করতে চান, কিন্তু তার মনে কোনো গোপন উদ্দেশ্য ছিল না।
ভোরবেলায় নদীর পাড়ের একটি ছোট শহর দেখতে ভালো লাগছে, এই যা। মাইল 2-1 হাঁটার পর খানিকটা ক্লান্তি বোধ করলেন। বয়স হয়ে যাচ্ছে, এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না। ঘড়িতে 6টা বাজছে, এখন উল্টো পথে হাঁটা শুরু করা দরকার। বরকত সাহেব নিশ্চয়ই ভোরের নাস্তা নিয়ে অপেক্ষা করছেন। একটা খেয়াঘাট দেখা যাচ্ছে। খেয়াঘাটের পাশে বেঞ্চি পেতে সুন্দর একটা চায়ের দোকান। মিসির আলি বেঞ্চিতে বসে চায়ের কথা বললেন। সিগারেট খাবার ইচ্ছা হচ্ছে, কিন্তু প্যাকেট ফেলে এসেছেন। চাটা শেষ করবার পর লক্ষ্য করলেন শুধু সিগারেট নয়, মানিব্যাগও ফেলে এসেছেন। তার অস্বস্তির সীমা রইল না। তিনি প্রায় ফিসফিস করে বললেন, আগামীকাল ভোরবেলায় চায়ের পয়সা দিয়ে যাব। আমি ভুলে মানিব্যাগ ফেলে এসেছি, আপনি কিছু মনে করবেন না। চায়ের দোকানি দাঁত বের করে হাসল, যেন খুব মজার একটা কথা শুনছে। কোনো অসুবিধা নাই, দরকার হইলে আরেক কাপ খান। মিসির আলি সত্যি সত্যি আরেক কাপ চা খেলেন। অল্প অল্প রোদ উঠেছে। রোদে পা মেলে জ্বলন্ত উনুনের সামনে একটা হাত মেলে দিয়ে চা খেতে বেশ লাগছে। মিসির আলি হাসি মুখে বললেন, দোকান আপনার কেমন চলে? লোকজন তো দেখি না। দোকান চলে না, বিক্রি কিনি নাই, মানুষজন নাই, চা কে খাইব কন? ভালো জায়গায় গিয়ে দোকান করেন, যেখানে লোকজন আছে। দাড়িওয়ালা লোকটি হাসি মুখে বলল, মনের টানে পইরা আসি, জায়গাটা বড় ভালো লাগে, মায়া পইরা গেছে। একবার মায়া পড়লে যাওন মুসিবত। মিসির আলি চমকে উঠলেন। এই বুড়োর কথায় একটা সত্য পাওয়া যাচ্ছে। তিনি বুঝতে পারছেন কেন এত কষ্টের পরও নাজিম বা রহিমার মা ও বাড়িতে পড়ে আছে। সেখানেও মায়া ব্যাপারটাই কাজ করছে। এই মায়া তৈরির ব্যাপারে তিন্নিরও নিশ্চয়ই একটা ভূমিকা আছে। মায়া জাগিয়ে রাখছে তিন্নি, কেউ তা বুঝতে পারছে না। মানুষের সমস্ত আবেগ এবং অনুভূতির কেন্দ্র মস্তিষ্ক। মেয়েটি সেই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে অতি সহজেই। মিসির আলির মনে হলো এই মেয়েটি একই সঙ্গে দুটি কাজ করে আশেপাশের লোকজনদের একটু দূরে সরিয়ে রাখে, আবার টেনে রাখে নিজের দিকে। মেয়েটি নিজের সব ক্ষমতাও সবাইকে দেখাচ্ছে না। যেমন ধরা যাক দূর থেকে কথোপকথনের ক্ষমতা। এর খবর এ বাড়ির অন্য কেউ জানে না। কিন্তু কেন জানে না? কেন এই মেয়েটি এই সব তথ্য গোপন রেখেছে? আবার পুরোপুরি গোপনও রাখছে না, তার কাছে প্রকাশ করেছে। কেন করেছে? আশঙ্কা কেন? এর উত্তর বের করতে হবে। একটির পর একটি তথ্যকে সাজাতে হবে, একটি ছকের মধ্যে ফেলতে হবে। মিসির আলি চিন্তিত বোধ করলেন। নিজের অজান্তেই আরেক কাপ চা চাইলেন। চায়ের দোকানি খুশি মনে চা ছাঁকতে বসল। আমি কাল সকালেই দাম দিয়ে যাব, কোনো অসুবিধা নাই। 3 কাপ চায়ের লাগিন ফতুর হইতাম না। আমরা ময়মনসিংহের লোক, আমরা আর কইলজা বড়। নাম কি আপনার? রশিদ। আচ্ছা ভাই রশিদ, আপনার কাছে সিগারেট আছে? সিগারেট নাই, বিড়ি আছে, খাইবেন? দেন দেখি একটা। মিসির আলি চিন্তিত মুখে বিড়ি টানতে লাগলেন। বেলা বাড়ছে, তার খেয়াল নেই। অনেক কাজ পড়ে আছে সামনে, কাজ গুছাতে হবে। কিভাবে গোছাতে হবে তা পরিষ্কার বুঝতে পারছেন না। এই বাড়ির প্রতিটি মানুষকে জেরা করতে হবে। এলোমেলো প্রশ্ন উত্তর নয়, পুঙ্খানুপুঙ্খ জেরা। তিন্নির মার সম্পর্কে খোঁজ নিতে হবে। ভদ্রমহিলার চিঠিপত্র, ডায়েরি এইসব দেখতে হবে। ভালোভাবে জানতে হবে তিনি মেয়ে সম্পর্কে কি ভাবছেন। মারা অনেক কিছু বুঝতে পারে। কি ভাবেন? মিসির আলি চমকে উঠে বললেন, কিছু ভাবি না ভাই। চায়ের জন্য ধন্যবাদ। কাল সকালে আমি আবার আসব। জি আইসা। আপনি ময়মনসিংহের লোক না মনে হইতেছে? জি না, আমি ঢাকা থেকে এসেছি। কুটুম বাড়ি? জি, কুটুম বাড়ি। তোমার নাম রহিমা? জি। ভালো আছো রহিমা? জি, আল্লাহ তাআলা যেমন রাখছে। রহিমা লম্বা একটা ঘোমটা টানল। এই লোকটি তার কাছে কি জানতে চায় তা সে বুঝতে পারছে না। সে তো কিছুই জানে না, তাকে কিসের এত জিজ্ঞাসাবাদ? তিন্নির আব্বা বলে দিয়েছেন উনি যা জানতে চান সব বলবে, কিছুই গোপন করবে না। এও এক সমস্যা। গোপন করার কি আছে? রহিমা? জি। দেশের বাড়িতে তোমার কে কে আছেন? এক মাইয়া আছে। মেয়েকে দেখতে যাও না? জি যাই। শেষবার কবে গিয়েছিলে? 3 বছর আগে। এই 3 বৎসর যাওনি কেন?
রহিমা চমকে উঠল, তাকিয়ে রইল ভ্যাল ভ্যাল করে, যেন সে নিজে গভীর চিন্তায় পড়ে গেছে। কেন যায়নি? মেয়ে যাবার জন্য বলে না? জি বলে, তবু যেতে ইচ্ছে করে না, তাই না? রহিমার মা চুপ করে রইল। মিসির আলি বললেন, তিন্নির মাকে তো তুমি দেখেছ, তাই না? জি। কেমন মহিলা ছিলেন? খুব ভালো। এমন মানুষ দেখি নাই। খুব সুন্দর আসিল। কীরকম ব্যবহার! কাউরে রাগ হয়ে কথা কয় নাই। ওই ভদ্রমহিলার মধ্যে তিন্নির মতো কোনো কিছু ছিল কি? জি না, বড় ভালো মানুষ ছিল। ইনার কথা মনে হইলেই চোখে পানি আসে। রহিমা সত্যি সত্যি চোখ মুছল। মিসির আলির আর কিছু জিজ্ঞেস করার ছিল না। অন্যদের কাছ থেকে তেমন কিছু জানা গেল না। বাড়ির দারোয়ানের একটি কথা অবশ্য বেশ গুরুত্বপূর্ণ। সে বলেছে তিন্নি ছোটবেলায় খুব ছোটাছুটি করত, বাগানে দৌড়তো। যতই সে বড় হচ্ছে ততই তার ছোটাছুটি কমে যাচ্ছে। এখন বেশিরভাগ সময় সে ছাদে হাঁটাহাঁটি করে কিংবা চুপচাপ বসে থাকে। তুমি কতদিন ধরে এ বাড়িতে আছো? জি অনেক দিন। ছুটি ছাটায় দেশের বাড়িতে যাও না? জি যাই। শেষ কবে গিয়েছিলে? অনেক হিসাব নিকাশ করে দারোয়ান বলল, 3 বছর আগে একবার গেছিলাম। গত 3 বছর যাওনি? জি না। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথামানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের উপন্যাসটি শুনতে কথামানবীকে অনুরোধ জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় উন্মুক্ত রয়েছে। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।